ঈদুল আজহা বা কোরবানির ঈদ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব। প্রতি বছর ঈদুল আজহার আগের কয়েক সপ্তাহ জুড়ে বাংলাদেশ এক নতুন রূপে রূপান্তরিত হয়। গ্রাম থেকে শুরু করে ঢাকার জমজমাট হাটগুলো পর্যন্ত উৎসবের আমেজ দেখা যায় সব জায়গায়, কিন্তু এই উৎসবের আমেজের পেছনের গল্পটা একটু আলাদা। এটা শুধু একটা উৎসবই না, এটা একটা ম্যাসিভ ইকোনমিক ইঞ্জিন যা বছরে একবার সক্রিয় হয় এবং দেশের প্রায় প্রতিটি কোণায় প্রভাব ফেলে। ২০২৪ সালের একটি প্রতিবেদন অনুযায়ী ঈদুল আজহাকে ঘিরে ৮০,০০০ কোটি টাকার কোরবানির পশু কেনাবেচা হয়েছে। কিন্তু এই বিপুল অর্থ কোথায় যায়, কারা লাভবান হয়, আর কিভাবে এই ম্যাসিভ ইকোনমিক ট্রানজ্যাকশনের ইম্প্যাক্টটাকে লং টার্ম গ্রোথের জন্য ইউজ করা যায়? আজকে আমরা জানবো ঈদুল আজহার এই অদৃশ্য অর্থনীতির গল্প। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাহিরস। তো গল্পের শুরুটা হয় বাংলাদেশের গ্রামীণ পশু খামার থেকে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের তথ্য অনুসারে ২০২৪ সালে প্রায় ১,২৪,০০,০০০ পশু কোরবানির জন্য প্রিপেয়ার করা হয়েছিল। এর মধ্যে প্রায় ৮০% এসেছে ক্ষুদ্র খামারিদের কাছ থেকে, যারা সারা বছর ধরে অন অ্যান অ্যাভারেজ ২ থেকে ৫টি পশু লালন পালন করে ঈদের আগে বিক্রি করতে পারবে এই আশায়। এই খামারিদের কাছে ঈদ শুধু ধর্মীয় উৎসবই নয়, এটাই তাদের সারা বছরের ইনকামের সুযোগ। একটি পশু অ্যাপ্রক্সিমেটলি ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকায় বিক্রি করে তারা তাদের সারা বছরের শিক্ষা, চিকিৎসা বা তাদের খামারে নতুন করে ইনভেস্ট করার খরচ জোগাড় করে। এই যে এই টাকাগুলো সার্কুলেট হচ্ছে, অর্থাৎ ব্যবসার টাকাটা খামারির ঘরে যাচ্ছে, আবার কিছু টাকা পুনরায় ইনভেস্ট হচ্ছে বিজনেসে। ইকোনমিক্সের ভাষায় এই জিনিসটাকে বলে সার্কুলার ফ্লো অফ ইনকাম। আচ্ছা, আরেকটু এক্সপ্লেইন করি শুনেন। যেমন ধরেন, ঈদের সময় খামারিরা পশু বিক্রি করে শহরের ক্রেতাদের কাছে। পশু বিক্রি করে যা আয় হয়, সেই আয়ে তারা চাষবাসের জন্য বীজ কিনে, ঘর মেরামত করে, ঋণ শোধ করে বা তাদের ফার্মের জন্য শ্রমিক নিয়োগ করে। এছাড়াও তাদের এই আয়ের টাকা থেকে পশু পরিবহনে ব্যবহার হওয়া ট্রাকের চালক, পশুখাদ্য বিক্রেতা বা ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্টদের পাওনা টাকা দিতে হয়। তারা আবার এই টাকা দিয়ে নিজেদের প্রয়োজনীয়তাও মেটায়, যেমন বাজার করা, মোবাইল বিল দেওয়া ইত্যাদি। সো এইটা কিন্তু কোনো ওয়ান ওয়ে ট্রানজ্যাকশন না, টাকা বারবার হাত বদল করে, গ্রাম থেকে শহরে, শহর থেকে আবার গ্রামে ফিরে যায়। যখন পশুগুলো শহরের হাটে আসে, তখন আসলে ভ্যালু চেইন এক্সপ্যান্ড হয়। প্রথম আলোয়ের একটা এস্টিমেশন বলছে ২০২৪ সালে ঈদে সারা দেশে ২৯,০০০টিরও বেশি অস্থায়ী পশুর হাট বসে। এই হাটগুলোতে হাজার হাজার সিজনাল ওয়ার্কার্স, লজিস্টিক, সিকিউরিটি ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন। এছাড়াও কসাইরা ঈদের সময় প্রতি গরুতে লোকেশন ভেদে ৩,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত আয় করে থাকেন, যেটা স্বাভাবিক দিনের চেয়ে কয়েক গুণ বেশি। আবার পরিবহন কর্মীরা পশু ট্রান্সপোর্ট করে ঈদের সময় দ্বিগুণ থেকে ৩ গুণ আয় করে থাকেন। এছাড়াও আছে তাঁবু নির্মাতা, দড়ি বিক্রেতা, পশু হেলথ চেকআপের জন্য মেডিকেল সাপোর্ট প্রোভাইডার ইত্যাদি। এখানেই দেখা যায় আরেকটা ইকোনমিক টার্ম, মাল্টিপ্লায়ার ইফেক্টের বাস্তব রূপ। দাঁড়ান বুঝাই। ধরেন একজন ক্রেতা যদি একটি গরুর পিছনে ১,০০,০০০ টাকা ব্যয় করে, আমারই সেই টাকা পেয়ে ২০,০০০ টাকা গরুর খাবারের জন্য লোকাল একটা পশুখাদ্য সাপ্লায়ারকে দিল। ওই সাপ্লায়ার আবার তার এমপ্লয়ীদের বেতন দিল ধরলাম ১০,০০০ টাকা। আবার এমপ্লয়িরা ওই স্যালারি পেয়ে ৫,০০০ টাকা দিয়ে লোকাল কোনো দোকান থেকে মুদি বাজার করলো। তাহলে দেখা গেল এই ১,০০,০০০ টাকার মধ্যে অলরেডি ৩৫,০০০ টাকা ৩টা ইকোনমিক লেভেলে আদান প্রদান হয়েছে। অর্থাৎ একটা ১,০০,০০০ টাকার গরু কিন্তু শুধু ১,০০,০০০ টাকার ইম্প্যাক্ট ফালায় নাই, এই গরুর ইম্প্যাক্টটা ওভারঅল ইকোনমিতে ১,০০,০০০ টাকার চেয়ে অনেকটাই বেশি। এই যে কোনো একটা স্পেন্ডিং অর ইনভেস্টমেন্টের একটা ওয়াইডার ইম্প্যাক্ট ওভারঅল ইকোনমিতে পড়ে, এইটাকে বলা হয় মাল্টিপ্লায়ার ইফেক্ট। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের তথ্য অনুযায়ী বাংলাদেশের ইনফর্মাল ইকোনমিতে লোকাল মাল্টিপ্লায়ারের প্রভাব ১.৬ থেকে ২ পর্যন্ত হতে পারে। অর্থাৎ প্রতি ১ টাকার এক্সপেন্ডিচারের জন্য ১ টাকা ৬০ পয়সা থেকে ২ টাকা পর্যন্ত ন্যাশনাল আউটপুট তৈরি হয়। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। এই যে এটা ইনফর্মাল ইকোনমি, তাই এই বিশাল লেনদেনের বেশিরভাগই হয় ক্যাশে।
যা আনরেকর্ডেড থাকে অ্যান্ড ব্যাংকিং সিস্টেমের বাইরে ঘটে। ফ্রেডরিক এবার্ট স্টিফটাং বাংলাদেশ বলছে 2024 সালে বাংলাদেশের 85% শ্রমিক অনানুষ্ঠানিক খাতে বা ইনফর্মাল সেক্টরে কাজ করে এবং তারা জিডিপিতে প্রায় 43% অবদান রাখে। এর মানে সরকার কোটি কোটি টাকার পোটেনশিয়াল ট্যাক্স রেভিনিউ হারায়, ক্ষুদ্র খামারিরা লোন বা বীমা সুবিধা পায় না, মার্কেট ডেভেলপমেন্টের জন্য রিলায়েবল ডেটা পাওয়া যায় না। এর পাশাপাশি কোরবানির ওয়েস্ট ম্যানেজমেন্টও বড় একটি সমস্যা। ঢাকা ট্রিবিউনের তথ্য অনুযায়ী 2024 সালে ঢাকায় 10,000 টনের বেশি বর্জ্য শুধু ঈদের দিনেই জমা হয়েছিল। সো ইনএফিশিয়েন্ট ডিসপোজাল জনস্বাস্থ্যের জন্য হুমকির কারণ হতে পারে। আচ্ছা, এই যে হাজার হাজার কোটি টাকার ক্যাশ ফ্লো হচ্ছে, যদি আমরা একটু কৌশলী হই, এই টাকাগুলোকেই কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টে রূপান্তর করা যায়, যার মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে, ইকোনমিক স্টেবিলিটি আসবে এবং বেকারত্বও কমবে। এখন প্রশ্ন হলো, কিভাবে এই সিজনাল ক্যাশ ফ্লোকে সাস্টেইনেবল ডেভেলপমেন্টে রূপান্তর করা যায়? ভিসা বাংলাদেশের তথ্য মতে 2024 সালে ডিজিটাল লেনদেন 17% বেড়েছে। সরকার ও ফিনটেক প্রতিষ্ঠানগুলো বিকাশ বা নগদের মাধ্যমে পশুর হাটে ডিজিটাল লেনদেন চালু করতে পারে সহজেই। এর সঙ্গে এনজিও ও ব্যাংকগুলো সিজনাল লাইভস্টক লোনস বা বীমা দিয়ে মাইক্রো ফাইন্যান্স ও স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা করতে পারে। কসাই ও হাটকর্মীদের জন্য প্রশিক্ষণ বা ট্রেনিং চালু করা যেতে পারে। এছাড়াও প্রাইভেট রিসাইক্লারদের সঙ্গে পার্টনারশিপ করে কোরবানির বর্জ্যকে জৈব সার বা বায়োগ্যাসে রূপান্তর করা যেতে পারে। মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মিলিয়ে একটি ঈদ ইকোনমি টাস্ক ফোর্সের উদ্যোগ নিলে লেনদেনের তথ্য ট্র্যাকিং, লজিস্টিক উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণ সম্ভব। ঈদুল আজহা শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, এটি একটি ম্যাসিভ ইকোনমিক অ্যাক্টিভিটি যা প্রতি বছর সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এটি প্রমাণ করে যে অর্থনীতি শুধু ফ্যাক্টরিজ বা এক্সপোর্টস নিয়ে নয়, এটি মানুষের মধ্যে মূল্যবোধের আদান প্রদান, সহনশীলতা গড়ে তোলা আর সম্ভাবনা তৈরির মাধ্যম। যদি আমরা এই ঈদকে শুধু ওয়ান টাইম ক্যাশ সার্জ হিসেবে না দেখে ইনক্লুসিভ গ্রোথের এন্ট্রি পয়েন্ট হিসেবে দেখি, তবে এই উৎসব শুধু কোরবানির নয়, বরং বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার উৎসবে পরিণত হতে পারে। কেমন হবে যদি বাংলাদেশের সবচেয়ে বড় উৎসবগুলোই হয়ে ওঠে ভবিষ্যৎ গড়ার তহবিল? কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন অবশ্যই। আজকের মতো এইখানেই শেষ করছি। সবাইকে আবারও জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। এরকম আরও ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল।